পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেল আবিবে তেহরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধে জড়ানোর প্রশ্নে এখনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক, চাইলেন দেশবাসীর দোয়া। 2027 সালে নতুন কারিকুলাম শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকে। অনুকরণ নয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রবর্তনের দাবি। শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার পরামর্শ। অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলেছে সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব। দারিদ্র কেড়ে নিচ্ছে দুরন্ত শৈশব। চলতি বছরের মধ্যেই বন্ধের নির্দেশনা থাকলেও বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। বুধবার স্থানীয় সময় রাতে তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করে নেতানিয়াহু বাহিনী। আর তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সির কার্যালয় গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। এদিকে আয়াতুল্লাহ খামিনির সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে। বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। আইআরজিসির দাবি, তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বুধবার ভাষণ দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানে হামলার লক্ষ্য তাদের পরমাণু সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার গুড়িয়ে দেয়া। চলমান হামলার মাধ্যমে ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইসরায়েল পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষে থাকায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামিনি। কারো চাপিয়ে দেয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে আয়াতুল্লাহ আলী খামিনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরান 60 দিন সময় পেয়েছিল, কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিইয়ে রাখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা, আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ। তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বুধবার সিনেট আর্মড ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। If and when those decisions are made, the department is prepared to execute. ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলে হামলা চালানোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আর ইসরায়েল নিরীহদের ওপর হামলা চালাচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক সহযোগিতা চাওয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চরম আকার ধারণ করেছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষেরই। তবুও কেউই কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বলেছেন, ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুকেই টার্গেট করেছে, উল্টো ইসরায়েলি নিরীহদের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি তার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউর প্রতিনিধিদের সঙ্গে ফোনালাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছে তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিক রূপ না নেয় তা নিশ্চিত করতে যা কিছু করা সম্ভব তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দূর করার একমাত্র পথ কূটনীতি বলেও মন্তব্য করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 12:15টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাসায় থেকেই চিকিৎসা চলবে বলে জানান তিনি। এর আগে সন্ধ্যা 7:47 হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন যান তিনি। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসার পর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন বেগম জিয়া। লন্ডনে 4 মাসের চিকিৎসায় সুস্থ হয়ে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 2027 সাল থেকে চালু হচ্ছে নতুন কারিকুলাম। বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা সহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আর কোনো দেশের হুবহু অনুকরণ নয়, দেশে প্রেক্ষাপটে বিবেচনায় কারিকুলাম প্রবর্তনের পাশাপাশি মূল্যায়নে পরীক্ষা পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার দাবি অভিভাবকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে মুখ থুবড়ে পড়বে সব উদ্যোগ। শাকির আহমেদের রিপোর্ট। আলোচনা সমালোচনার ফলে চালুর মাত্র 1 বছরের মাথায় বাতিল করা হয় 2023 সালের কারিকুলাম। 2012 সালের শিক্ষাক্রম পরিমার্জন করে চলছে চলতি বছরের কার্যক্রম। আগামী বছরও এই কারিকুলামই চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর পড়াশোনা। তবে এক যুগের আগের এই কারিকুলাম যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরিতে কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বাচ্চারা বারবারই গিনিপিগ হচ্ছে, তাদেরকে দিয়ে বারবার একটা পদ্ধতি তাদের উপর চাপানো হচ্ছে, আবার চেঞ্জ করা হচ্ছে, আবার চাপানো হচ্ছে। আমি বলবো যে আমার বাচ্চারা সাফারার। কারিকুলাম অবশ্যই যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে প্রায়োরিটি দেওয়া হয়। ইতোমধ্যে যোগোপযোগী কারিকুলাম প্রবর্তনে প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে এনসিটিবি। 2027 সালে 6ষ্ঠ শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলাম। এবছর যারা ক্লাস 9-এ আছে তারা 27-এ পরীক্ষা দিবে, তার মানে 12 কারিকুলামে আমার 27 পর্যন্ত কিন্তু অটোমেটিক যাচ্ছে। 26-এ আমাদের 12 কারিকুলামে যাচ্ছে। 27-এ আমরা টার্গেট করে আমাদের ইন্টারনাল যে ডেস্ক ওয়ার্কগুলি আছে সেগুলি কাজ শুরু হয়েছে। আমরা বিভিন্ন ডকুমেন্টগুলি
রিভিশন করছি। বিদেশের অনুকরণে নয়, কারিকুলাম হতে হবে দেশের চাহিদার প্রেক্ষিতে, এমন দাবি করছেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্তরা। বিগত যে কারিকুলাম ছিল সেটাতে পরীক্ষা পদ্ধতি নেই বললেই চলে, মানে কোনো পরীক্ষা পদ্ধতি ছিল না। এক স্টুডেন্ট ক্লাস 1-এ যে ভর্তি হতে পারবে সে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে সে সার্টিফিকেট পেয়ে যাবে। এখানে পরীক্ষা ছিল না দেখে যে অভিভাবকদের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের ছেলেমেয়েরা পড়া টেবিলে ফিরতেছে। সীতানাথ বসাকে সে আদর্শলিপি কিনে আবার বানান শেখাতে হচ্ছে, আর অঙ্কগুলিও শেখাতে হচ্ছে, কারণ ওই যে কাগজ কেটে কেটে মেধা গেছে একদম ড্যামেজ হয়ে, যে পদ্ধতিটা তাদের সরকার চালু করতে চেয়েছিল। অংশীজনের সঙ্গে আলোচনা করেই মূল্যায়ন সহ কারিকুলামের নানা দিক চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। যেই অ্যাসেসমেন্ট করা হোক, যেই টিচিং লার্নিং অ্যাপ্রোচ করা হোক, সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো স্কোপ নাই। মানে সমাজের যে ডিমান্ড, আমার সোসাইটির যে ডিমান্ড, আমার গ্লোবাল যে ডিমান্ড, এটার সাথে অ্যালাইনমেন্ট অবশ্যই থাকতে হবে। আর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে না পারলে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। আপনার ছাত্র A+ পাচ্ছে, কিন্তু সেটা তো কারিকুলামের ভালো কারিকুলামের রিফ্লেকশন না। সবসময় প্রত্যাশাগুলো নিয়ে আমরা কারিকুলাম তৈরি করি, সেই প্রত্যাশাগুলো তাদের মধ্যে অর্জন করতে পারে, এই জন্য মানসম্মত শিক্ষকের কোনো বিকল্প নাই। কারিকুলামে কোনো মতাদর্শকে চাপিয়ে না দিয়ে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। কোনো গোষ্ঠীর প্রভাব যেন না থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য ডক্টর নুরুন নবী ও ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন 2 ভিসির ধারাবাহিক অনিয়মের কারণে দীর্ঘ সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2015 সালে তৎকালীন আওয়ামী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় 10তলা ছাত্রী হল ও ডক্টর ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট এবং একটি স্বাধীনতা স্মারক নির্মাণে 97 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেয়। সে সময় উপাচার্য ছিলেন প্রফেসর ডক্টর AKM নুরুন নবী। তবে 2017 সালের 14 জুন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ভবনের নকশা পরিবর্তন করে নির্মাণ ব্যয় বাড়ানো হয় দ্বিগুণেরও বেশি। তবে এরই মধ্যে সব প্রকল্পে ব্যয় হয় 55 কোটি টাকা। শিক্ষকরা বলছেন বিগত উপাচার্যদের ধারাবাহিক অনিয়মের কারণেই প্রতিষ্ঠার এক যুগেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রংপুর মানুষের যে এই আকাঙ্ক্ষাটা ছিল, এইটা কখনোই তারা বাস্তবায়িত হতে দেখেনি। আমাদের উপাচার্যরা তারা বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছেন। এনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, তাহলে এনারা যদি এরকম অনিয়ম করতে, তাহলে ছাত্রদেরকে এনারা কি শিখিয়েছে? আর ঠিকাদারকে অ্যাডভান্স 15 কোটি টাকা দিয়ে দেওয়া, এটা আপনারা ভাবতে পারেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য ডক্টর নুরুন নবী, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুল সালাম ও হাবিবুর রহমানের বিরুদ্ধে বুধবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেন, অনিয়ম যেই করুক যথাযথ শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তিনি। দুদকে যতটুকু চাহিদা, যতটুকু দেওয়ার আমরা প্রোভাইড করছি। আমি চাই এখান থেকে যারাই অনিয়ম করুন না কেন তারা শাস্তির আওতায় আসুক। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং দরপত্রের অস্বাভাবিক মূল্য প্রস্তাব সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরও থাকছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চায় বিটিআরসি। ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ। 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলা ফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত। দেশে দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা, অথচ চলতি বছরের মধ্যেই সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়। শিশু শ্রম প্রতিরোধ দিবসে সচেতনতা বাড়াতে লেখা হয় প্রতিপাদ্য, যদিও দিন শেষে মেলে না প্রত্যাশামত প্রাপ্তি। তাই বিশেষজ্ঞরা বলছেন, সব কিছু ছাপিয়ে শিশু শ্রম বন্ধে দরকার আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ। প্রয়োজনে তাদের আনতে হবে সামাজিক সুরক্ষার আওতায়। শিশুদের শৈশব হারানোর বেদনার গল্প খুঁজেছেন সহকর্মী অন্তরা সেন। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুর হক আকাশ। লেখাপড়ার পাঠ চুকেছে শৈশব পেরোনোর আগেই, বইয়ের রঙিন দুনিয়া দেখার আগেই ফিকে হয়ে গেছে জীবনের মলাট। বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নেয়া নাইম তাই হিসাব মেলাচ্ছে লেস কারখানায়। বাড়ির চাপে ঠেকে পড়ছি, এর মানে চলার পথ নাই,
দেশে কাম কাজ নাই। 3 বছর ধরে ঝালাইয়ের কাজ করা ইয়ামিন বুক ভরে নিতে পারে না শ্বাস। হাতের কয়েক জায়গার পোড়া দাগ জানান দেয় প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাকে। কলিংয়ে শর্ট খেলে রাইতে ঘুমাইতে অসুবিধা হয়, যে গ্যান্ডিং মেশিন চালাইলে হাতে সমস্যা থাকে, যেমন হাত কেটে যায়, হাত কেটে গেছে, সিঁড়ি বসছিল 5টা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বেআইনি হলেও দরিদ্রতার সুযোগে কম মজুরিতে নাইম ইয়ামিনদের মতো শিশুদেরই রাখা হচ্ছে কাজে। আবার পরিবারে বাড়তি আয়ের আশায় কখনো কখনো বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব। মোটর সাইকেলের কাজ করতে পারি, ইঞ্জিনের কাজ করতে পারি, চাক্কার কাজ করতে পারি, সব কাজ করতে পারি। কাজ করে লাভ করে পড়াশোনা তো করার ইচ্ছা ছিল, বাবা নাই, কি করব, টাকা লাগে না পড়াশোনা করতে। জাতীয় শিশু শ্রম জরিপ 2022 অনুযায়ী দেশে 5 থেকে 17 বছর বয়সী প্রায় 8.9% শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। 2013 সালে যা ছিল 8.7%। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনা থাকলেও পরিবহন, সেবা, কৃষি ও শিল্প খাতে প্রতিনিয়তই বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সামাজিক নিরাপত্তা না থাকা একটা বড় ইস্যু। আপনার শিক্ষা ব্যবস্থাটা খুব জীবনমুখী না, কর্মমুখী না, সেটা একটা বড় সমস্যা। এবং এটাকে জাতীয় কর্মসূচি আকারে নেওয়া হচ্ছে না, এটা এখনও সরকারি উদ্যোগে কিছু সীমাবদ্ধ প্রকল্প ভিত্তিক কার্যক্রম। শিশুশ্রম বন্ধে দৃষ্টান্তমূলক আইন প্রয়োগের সঙ্গে তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করেন তারা। কিছু আইন আছে খুব কঠোর হতে হয়, এখানে আপনার ওই দারিদ্রতা, এখানে অসহায়ত্ব, সেটা দ্বিতীয় বিষয়। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ কাজে কোনো শিশু যাবে না, এটি হচ্ছে প্রথম শর্ত। এবারে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য হলো স্বপ্নের ডানায় ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। সচেতন নাগরিকরা বলছেন দৃপ্ত পদক্ষেপে শিশুদের এগিয়ে নিতে শৃঙ্খল ভেঙে তাদের বের করে আনতে হবে সবার আগে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশজুড়ে ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। দেয়া হচ্ছে নতুন এনটিটিএন লাইসেন্স। এরই মধ্যে আবেদন করেছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। তালিকায় আরও আছে বাংলাফোন সহ 4 প্রতিষ্ঠান। তবে যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাফোন। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইল অপারেটরদের তথ্যমতে 4G ইন্টারনেট সেবা দিতে প্রতিটি টাওয়ারে সেকেন্ডে 200 থেকে 450 Mbps পর্যন্ত ব্যান্ডউইথ সরবরাহ করতে হয়। 5Gতে যা দাঁড়াবে 1 থেকে 4 Gbps পর্যন্ত। এই ব্যান্ডউইথ সঞ্চালনে 60 থেকে 80% টাওয়ারে দরকার ফাইবার সংযোগ। বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে দেশ জুড়ে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে, যার বড় অংশই ঝুলন্ত। উচ্চ খরচ আর ঝুলন্ত তারের কারণে 46,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 30%। এ অবস্থায় শক্তিশালী ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরিতে জোর দিচ্ছে বিটিআরসি। এই জায়গায় যত ইনভেস্টমেন্ট দরকার ছিল এত ইনভেস্টমেন্ট আসে নাই, যার ফলে এখনও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে আমাদের ফাইবার অপটিক যায় নাই, যেখানে গেছে ওভারহেড। এই জায়গাটায় লাগবে হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। সো দিস ইজ দ্য রিজন এইটাকে আমরা ওপেন করেছি। এরই অংশ হিসেবে ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে এনটিটিএন লাইসেন্স চেয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন সহ 5 প্রতিষ্ঠান। এনটিটিএন বলি, টাওয়ারগো বলি বা অন্য লাইসেন্সদের সঙ্গেও যদি বলি, পার্টনারশিপে আমরা কিভাবে কস্ট অপটিমাইজেশন এবং আরো ভালো সার্ভিস আমাদের কাস্টমারের কাছে ওয়ান উইন্ডোতে দিতে পারি, এটা আমাদের লক্ষ্য। নথিপত্রে দেখা যায় 5 প্রতিষ্ঠানের মধ্যে বাংলাফোনকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। অপেক্ষা শুধু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের। এনটিটিএন গাইডলাইন অনুযায়ী যোগ্য না হলেও বিবেচনায় রাখা হয়েছে ভিওনকে। বিসিসির আবেদন আছে অধিকতর পর্যালোচনার তালিকায়। আইএসপি লাইসেন্স থাকায় বিবেচনা করা হয়নি ম্যাঙ্গোর আবেদন। লাইসেন্স দেওয়ার আগে বাজার সক্ষমতা যাচাই করার আহ্বান বৃহৎ প্রতিষ্ঠান ফাইবার অ্যাটমের। যে 6টা লাইসেন্সই অনেক বেশি এই এতটুকু একটা দেশের জন্য। তারপর যদি আরও 2-3টা লাইসেন্স চলে আসে তখন কি হবে, তখন এটা আল্লাহ জানে। বর্তমানে মোবাইলে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
দেশে ১৯ ধরনের পণ্যের মোড়কে পাটের ব্যবহার আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তার প্রয়োগ নেই বললেই চলে। ধান, চাল, গম সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। এ কারণে পাট পণ্য বিক্রি কমে এসেছে কারখানাগুলোতে। এতে লোকসানের বৃত্ত থেকে বের হতে পারছে না পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নিষিদ্ধ হলেও খুলনা নগরীর স্টেশন রোড এলাকায় এভাবেই প্লাস্টিকের বস্তায় চাল পরিবহন হচ্ছে। এমন চিত্র শহরের প্রায় সব বাজারেই। দোকান ও গোডাউনে চাল, ডাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে প্লাস্টিকের বস্তাতেই। অথচ আইন বলছে এমন ১৯টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। মূলত আইনের প্রয়োগ না থাকায় ধীরে ধীরে মিল মালিকরা পাটের বস্তার পরিবর্তে ব্যবহার করেন প্লাস্টিকের বস্তা। বাধ্য হয়ে দোকানে প্লাস্টিকের বস্তা রাখার অজুহাত বিক্রেতাদের। এখন সবই প্লাস্টিক, আটা, ময়দা, চিনি, ডাল সব প্লাস্টিক বস্তা। আমরা তো বাধ্য হয়ে কোম্পানি যেভাবে ছাড়ে ওইভাবে আমাদের কিনতে হয়। আমরা তো আর উৎপাদন করি না, মিল থেকে প্রত্যেকটা মিল থেকেই যেভাবে আসে আমরা সেভাবে বিক্রয় করি। ২০১০ সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করে সরকার। পরে আরও ১৩টি পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। চাহিদা বাড়ায় নতুন নতুন কারখানারও সৃষ্টি হয়, বাড়ে বিনিয়োগ। তবে আইন থাকলেও তা প্রয়োগ না থাকায় ফের চাহিদা কমতে থাকে পাটের বস্তার। ২০ সালে মিনিমাম ৪০-৫০ হাজার একটা পার্টির কাছে বিক্রি করত, সেসব পার্টি এখন প্লাস্টিক ইউজ করে। পাটের বস্তার ব্যবহারটা গত ৫ বছরের সাথে যদি তুলনা করি তাহলে বর্তমানে প্রতি বছরই ধারাবাহিকভাবে ৫ থেকে 10% কমতেছে। এদিকে চাহিদা কমে যাওয়ায় বস্তার উৎপাদনও কমিয়ে আনে কারখানাগুলো। আর্থিক লোকসানে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল। উৎপাদিত পাট পণ্য বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়ে বেসরকারি পাটকলগুলো। কুষ্টিয়া, নওগাঁ, চাপাই, দিনাজপুর, নারায়ণগঞ্জ, এই সমস্ত যে হাব, এই সমস্ত হাবে যদি আটকানো যায় একদম এন্ট্রি পথে এবং এক্সিট পথে, তাহলে তো ওই বস্তাগুলো লোকাল বাজারে আসবে না। কিন্তু ওইখানে আমাদের তৎপরতা খুবই কম। আইন বাস্তবায়নে লোকবল, ম্যাজিস্ট্রেট ও যানবাহন সংকটে নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না বলে অজুহাত পাট অধিদপ্তরের। সব মিলাইয়া মোটামুটি আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সে অনুযায়ী মোটামুটি হয়েছে, কিন্তু আমরা এই কাজ অব্যাহত থাকবে মোবাইল কোর্ট, এবং আমরা চেষ্টা করব যাতে প্লাস্টিকের বস্তা চাউল না রাখে। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে শাস্তি হিসেবে আইন অমান্যকারীকে ১ বছর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম। দেশীয় পণ্যের উপর শুল্ক কমানো, দাতা গোষ্ঠীর ঋণ পাওয়া নিয়েও চলছে কাজ, জানালেন কনসাল জেনারেল। যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবার মান বাড়াতে প্রথমবারের মতো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বিশেষ প্রশিক্ষণ কোর্স। এতে বিমানবন্দরের যাত্রী সেবায় অনেক পরিবর্তন আসবে বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বছরে প্রায় ১৬ লাখের বেশি যাত্রী যাতায়াত করে। এছাড়া এই বিমানবন্দরে প্রতিদিন ওঠানামা করে 18টি অভ্যন্তরীণ ও 40টি আন্তর্জাতিক ফ্লাইট। ফলে এই বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরে কর্মরত 64টি সংস্থার সদস্যরা নিজেদের মধ্যে একটি শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্দিষ্ট ইন্টারভেল পরে পরে এই ধরনের কোর্স আমরা এখানে চালু করব। সুযোগ সুবিধা আমরা কিছু কিছু বাড়িয়েছি, আরো কিছু কাজ বাকি আছে, এটা আমরা করব। সবার সঙ্গে যেন কোঅর্ডিনেশনটা একটু ভালো হয়। কোঅর্ডিনেশনটা ভালো হলে সবার একই ধরনের অ্যাপ্রোচটা একই রকম হবে। এই কোর্সে সাধারণত যাত্রী ব্যবস্থাপনা, টিকিট প্রদান, লাগেজ হ্যান্ডেলিং, নিরাপত্তা পরীক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় যাত্রী হয়রানি বন্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। প্যাসেঞ্জারদের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করবার জন্য যে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের জন্য এই ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক প্যাসেঞ্জারকে তার সর্বোচ্চ সার্ভিসটি আমরা প্রদান করতে সক্ষম হব।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরা বলছেন এই কোর্স তাদের দক্ষতা যোগ্যতা বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের সংস্থাগুলোর কাজের সমন্বয় বাড়াতে সাহায্য করবে। ট্রেনিং থেকে যা যা শিখেছি সেটা আমরা আগামীতে আমরা যাত্রী সেবার মান উন্নয়নের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। নির্দিষ্ট কিছু টিপস দেওয়া হয়েছে, সেই টিপসগুলো আমরা সকল সংস্থার মধ্যে আমাদের কোঅর্ডিনেশন বৃদ্ধি করবে। 2 দিনের এই কোর্সে প্রথম দফায় কাস্টম, ইমিগ্রেশন, বিমানবন্দর স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সংস্থার 20 কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়ায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা। বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিনামূল্যে সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছেমতো 2-1 ঘন্টার জন্য, মেলে না কাঙ্ক্ষিত ঔষধও। তবে সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট। দিনে বন্ধ কমিউনিটি ক্লিনিক, নেই কোনো চিকিৎসক ও সহযোগী। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2002 সালে কুষ্টিয়ায় শুরু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। তবে সম্প্রতি ক্লিনিক বেশিরভাগ সময় বন্ধ থাকে। এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসক আসেন ইচ্ছে মতো 2-1 ঘন্টার জন্য, বাকি জনবল আসেন না ঠিক মতো। যেসব ক্লিনিক খোলা পাওয়া যায় সেখানেও মেলে না কাঙ্ক্ষিত ওষুধ। এতে কোনো রোগ হলেই বাসিন্দাদের ছুটতে হয় উপজেলা পর্যায়ের হাসপাতাল ক্লিনিকে। উনি 2.5 ঘন্টা সেই সিনেমা রিলটা শেষ করি, উনি আজান পরে আর এখান থেকে দৌড় দেয়। শিবাইসিকে মনে করেন 80% লোক এই জায়গায় বঞ্চিত আছে। সময় মতো খোলা হয় না, দেখা যাচ্ছে যে 10টার সময় 2টির সময় খুললি, 2টিরটা হাসে 12টা, এইভাবে বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে হয় না, তখন আবার শহরে পার করে নিয়ে যাওয়া লাগে, মানে থাকার না থাকার মতো সমান। ওষুধের সাপ্লাই নেই, কিন্তু রোগী আসলে আমরা স্বাস্থ্য শিক্ষাটা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। চেষ্টা করছি সার্বিকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সাথে কাজ করছি। সহযোগিতা দেওয়ার সুযোগ আছে, আমরা সেটা অলরেডি দিয়েছি এবং দিব। উপজেলা পরিষদ থেকে আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র সহ এই হেলথ ক্লিনিকগুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় 204টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। মাত্র 3 কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 10 গ্রামের মানুষের। ঝিনাইদহ সদরের পোতাহাটি গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি 2 দশকেও। তবে দ্রুতই এ সমস্যার সমাধানের আশ্বাস দেন এলজিইডির কর্মকর্তা। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কোথাও ভাঙ্গা, কোথাও খানাখন্দ, বেহাল সড়কে হেলে দুলে চলছে যানবাহন। 2006 সালে সবশেষ সংস্কার করা হয় ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের 3 কিলোমিটার দীর্ঘ সড়ক। এরপর 19 বছর কেটে গেলেও আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ কারণে দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি। শিগগিরই সংস্কারের দাবি এলাকাবাসীর। বর্ষাকালে আমরা চলতেই পারি না, আমাদের ওই বাসাতে লুঙ্গি পরে রাস্তায় এসে প্যান্ট পরা লাগে। গ্রামে কোথাও পাকা রাস্তা নেই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা একেবারেই কাঁচা। মাল্লামাল নেওয়া যায় না, ভ্যান উল্টিয়ে যে অ্যাক্সেল ভেঙে যায়। সেদিনকে এক আলম সাধু উল্টি যে তার গরম পানিতে পুড়িয়ে সেই ছেলেটার কি হাল। রাত বিরেত চলাচল খুব কষ্টকর। তাদের সাথে যোগাযোগ করে আসলে আমরা কোনো ভালো ফল পাইনি, যে কারণে আসলে আমাদের এই রাস্তাটা করা সম্ভব হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস এলজিইডির। 2টো আইডিভুক্ত রাস্তার মধ্যে একটি রাস্তা আমাদের যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2য় পর্যায়ের ডিপিপিতে আমরা অন্তর্ভুক্ত করেছি। ডিপিপিটা অনুমোদিত হয়ে গেলে আমরা ওইটা পাকা করতে পারবো। পোতাহাটি গ্রামে প্রায় 4,500 মানুষের বসবাস। তাদের সঙ্গে আশপাশের অন্তত 10টি গ্রামের মানুষ এই পথ দিয়ে প্রতিদিন স্থানীয় ডাকবাংলা বাজার এবং চুয়াডাঙ্গা শহরে যাতায়াত করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের বাইরের খবর। শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। নিউ ইয়র্কে সদ্য নিয়োগপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার সঙ্গে সাংবাদিকদের পরিচিতিমূলক সভায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সেবার মান আগের চেয়ে বেড়েছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জায়গায় দাঁড়িয়ে একটা সরকার গঠিত,
বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে কূটনৈতিক মিশনগুলোতে পরিবর্তনের হাওয়া লাগে। নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দেন সাংবাদিক গোলাম মোর্তজা। মঙ্গলবার নিউ ইয়র্কে কনসুলেট অফিসে পরিচিতি সভায় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কনসাল জেনারেল বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। খুব শীঘ্রই আমাদের এখান থেকে এনআইডি কার্যক্রমটা শুরু হবে। তবে ভোট দিতে পারবে কি পারবে না এটা বোধহয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, একটা নির্দেশনা আমরা পেয়ে যাবো। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসীদের কনসুলেট সেবার মান আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানো, বিশ্বব্যাংক ও IMF এর ঋণ এবং অর্থায়নের ইস্যুগুলো নিয়েও কূটনীতিকরা কাজ করছেন জোরালোভাবে। যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে সমস্ত জায়গাতে এগিয়ে নেওয়া দরকার সেই জায়গাটিতে কাজ করা, এবং সেই কাজগুলো খুব যোগ্যতার সঙ্গে করে যাওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনসাল জেনারেল ও প্রেস মিনিস্টার। এর আগে সবার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই সময়টাতে বাংলাদেশ হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। সম্ভাবনা জাগালেও দলগত পারফরমেন্সের অভাবে বড় কোনো সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। শিরোপা জিততে হলে বারবার পরিবর্তন না করে একটা দল নিয়ে লম্বা সময় খেলতে হবে, এমন মন্তব্য করেছেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস মিস করছে বাংলাদেশ বলেও মত তার। তবে তাসকিন, নাহিদ রানার গতির ঝড়ে মুগ্ধ সাবেক এই লঙ্কান পেসার। শ্রীলঙ্কায় ধাম্মিকা প্রসাদের সঙ্গে কথা বলেছেন তারেক হাসান শিমুল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পদচারণা লম্বা সময়ের, অথচ এখন পর্যন্ত অর্জনের খাতায় নেই আইসিসি কিংবা মহাদেশীয় কোনো ট্রফি। বেশ কবার সম্ভাবনা জাগালেও তা মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে লঙ্কানরা ঠিকই পাচ্ছে সাফল্য। ট্রানজিশন পিরিয়ড পার করেছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ কেন এখানে পিছিয়ে? এর কারণ ব্যাখ্যা করলেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। বাংলাদেশের মাটিতে অভিষেক হওয়া এই পেসার খোঁজ খবর রাখেন টাইগারদের। তার মতে, প্রতিভা থাকলেও দলগত পারফরমেন্স আর অ্যাপ্লিকেশনের অভাব থাকায় বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার অনেক বড় ক্রিকেটার অবসর নিয়েছে। একটা সময় খারাপ গেলেও তারা সেটি কাটিয়ে উঠেছে। বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ সবই আছে আমাদের। এখন লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশে অনেক প্রতিভা আছে। আমি মুশফিকের বড় ফ্যান, তার নিবেদন অনুকরণীয়। আরো অনেক ভালো ক্রিকেটার আছে বাংলাদেশে। ফলাফল পেতে হলে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একটা দল নিয়ে লম্বা সময় খেলতে হবে। বারবার পরিবর্তন করলে দলের বন্ডিং নষ্ট হয়। আর বড় শিরোপা জিততে হলে সবার মাঝে বোঝাপড়া থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের মাঝে গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা, যা নজরে এসেছে ধাম্মিকার। তবে শুধু গতি নয়, নিয়মিত উইকেট নেয়ার দক্ষতা অর্জন করার পরামর্শ দিলেন নাহিদকে। তাসকিনের কথাও মনে করিয়ে দিলেন এই সাবেক লঙ্কান। নাহিদ রানা দারুণ গতির উপর বল করে, এটা বাংলাদেশের প্রাপ্তি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু গতি দিয়ে বল করলেই হবে না, উইকেট নেওয়ার দক্ষতাও থাকতে হবে। সে নতুন, ধীরে ধীরে আরো ভালো করবে। তবে পেস বোলিং এ তাসকিন বাংলাদেশকে বদলে দিয়েছে। তার বোলিং এ দারুণ নিয়ন্ত্রণ আছে। পেসারদের কথা বললে মাশরাফির কথাও বলতে হয়, যে পেসারদের পথ দেখিয়েছে। পালা বদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে এখনো সাকিবের অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারকে দলের বাইরে রাখায় অবাক এই লঙ্কান। সাকিব লিজেন্ড ক্রিকেটার, তার মতো অলরাউন্ডার কেন দলে নেই জানি না। তবে এই সময় তাকে বেশি প্রয়োজন ছিল। ছোট দলের সঙ্গেও বাংলাদেশ হারছে, সাকিবের সার্ভিস মিস করছে। যদিও একজন ক্রিকেটার সারা জীবন খেলবে না, তবে এখনো বেশ কিছুদিন সময় আছে সাকিবের খেলার। বাংলাদেশের চট্টগ্রাম হৃদয়ের কাছে ধাম্মিকা প্রসাদের। এই মাঠেই অভিষেক হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। তেল আবিবে তেহরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধে জড়ানোর প্রশ্নে এখনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন ব্যক্তিগত চিকিৎসক, চাইলেন দেশবাসীর দোয়া। এবং অনিয়ম দুর্নীতিতে ডুবেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলেছে সাবেক 2 ভিসির বিরুদ্ধে। শাস্তি নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।